আপনারা কি ভাবছেন ভারত মহাসাগরে চীনের একচেটিয়া দাদাগিরি চিরকাল চলবে? যারা ভেবেছিলেন ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলে স্ট্রিং অফ পার্লস তৈরি করে বেইজিং খুব শান্তিতে ঘুমোবে, তাদের জন্য আজকের এই খবরটা একটা দুঃস্বপ্ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, খেলা কিন্তু ঘুরে গেছে। চীনের নাকের ডগায় এমন একটা চাল ভারত চেলেছে, যার ফলে শুধু চীন নয়, ঘুম উড়েছে খোদ আমেরিকারও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 দিনের সফর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। প্রথম স্টপ ইন্দোনেশিয়ায়। আমরা এমন এক স্ট্র্যাটেজিক পোর্ট হাতে পেয়েছি যা নিয়ে গতকালই সমস্ত মিডিয়া আলোচনা করছে। কিন্তু আসল চমকটা লুকিয়েছিল দ্বিতীয় স্টেপে, অস্ট্রেলিয়ায়। আপনারা কি জানেন যেই দ্বীপটাতে আমেরিকা গত 1 দশক ধরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সেই দ্বীপে এখন ভারতের পতাকা উঠছে। আজ আমরা এমন এক চুক্তির ময়না তদন্ত করব যা আগামী 50 বছরের জন্য জিওপলিটিক্সের মানচিত্র বদলে দিতে চলেছে। আজকের বিশ্লেষণ সাধারণ খবরের মতো হবে না, এটা হতে চলেছে একটা জিওপলিটিক্যাল থ্রিলার। ভারত আর অস্ট্রেলিয়ার মাঝখানে, ঠিক ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটা বিন্দুর মতো দ্বীপ, যার নাম কোকো আইল্যান্ড, অর্থাৎ কোকো স্কিলিং আইল্যান্ড। দেখতে এই দ্বীপটা নেহাতি ছোট্ট হতে পারে, কিন্তু এর জিওপলিটিক্যাল ওজন একটা আস্ত পারমাণবিক বোমার সমান। কেন জানেন? কারণ জিওপলিটিক্সে সাইজ ম্যাটার করে না, ম্যাটার করে লোকেশন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতোই মেইনল্যান্ড থেকে অনেক দূরে অবস্থিত এই দ্বীপের মালিকানা হচ্ছে অস্ট্রেলিয়ার। কিন্তু আজ এই দ্বীপের মাটিতে ভারতের পা পড়বার অর্থ হলো ভারত মহাসাগরের মানচিত্রে একটা অদৃশ্য মৃত্যুফাঁদ তৈরি হওয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অফিসিয়ালি ঘোষণা করেছেন যে ভারত এই দ্বীপ ব্যবহার করতে পারবে। বলা হয়েছে টেম্পোরারিলি বা সাময়িকভাবে। কিন্তু জিওপলিটিক্সে টেম্পোরারি বলে কিছু হয় না ভাই। আজ লিখে রাখুন, এই সাময়িক চুক্তি আসলে অনির্দিষ্ট কালের জন্য ভারতের এক স্থায়ী ঘাঁটি হতে চলেছে। কিন্তু কেন অস্ট্রেলিয়া হঠাৎ করে ভারতের হাতে এই দ্বীপ তুলে দিল? এর পেছনের আসল খেলাটা কি? এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভারত ওখানে গিয়ে করবেটা কি? ভারত কি ঘুরতে যাবে, রিচ পার্টি করবে, নাকি নারকেল জল খাবে? একদমই না। অফিসিয়ালি বলা হয়েছে ভারতের ইসরো, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ওখানে স্পেস ট্র্যাকিং টার্মিনাল বানাবে, মহাকাশকে ট্র্যাক করবে, গগনযান মিশনের ট্র্যাকিং হবে। কিন্তু আপনারা কি এতই বোকা? ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে যা দেখানো হয়, আসলে খেলা তার থেকে অনেক গভীরে চলে। একটু গভীরে ভাবুন, ভারত মহাসাগরের একদম মাঝখানে, যেখানে চীনের ইউয়ান ওয়াং সিরিজের গুপ্তচর জাহাজ এবং নিউক্লিয়ার সাবমেরিনগুলো লুকিয়ে ঘোরাফেরা করে, ঠিক সেই পয়েন্টে ইসরোকে বসানোর আসল উদ্দেশ্য কি হতে পারে? ডুয়াল ইউজ টেকনোলজি এবং ভারতের অদৃশ্য রাডার। ইসরো ওপর থেকে শুধু স্যাটেলাইট দেখবে না, স্পেস ট্র্যাকিংয়ের আড়ালে এখানে তৈরি হতে চলেছে একটা ডুয়াল ইউজ ইনফ্রাস্ট্রাকচার, যার রাডার আর সেন্সরগুলো ভারত সাগরের প্রতিটা ইঞ্চিতে নজরদারি রাখবে। চীন এত 1 বছর ধরে কি চেষ্টা করছে বলুন তো? তারা স্ট্রিং অফ পার্লস থিওরিতে ভারতকে ঘেরার চেষ্টা করছে। শ্রীলঙ্কার হাম্বান টোটা থেকে শুরু করে পাকিস্তানের গাদার পোর্ট, সব জায়গায় চীনের টিকটিকি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভারত এবার ড্রাগনের সেই চালেই তাদের মাত দিল। আপনি কি জানেন চীনের সবথেকে বড় দুর্বলতা কি? তাদের মালাক্কা ডাইলেমা, অর্থাৎ চীনের 80% তেলের জাহাজ এবং ট্রেড এই মালাক্কা প্রণালী বা স্ট্রেট অফ মালাক্কা এবং সুন্দা প্রণালী এইগুলো হয়ে যায়। আর এই কোকো আইল্যান্ড ঠিক সেই সুন্দা প্রণালীর মুখের কাছেই অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর কোকো আইল্যান্ড, এই দুটোর ওপর যদি আপনি একটা কাল্পনিক রেখা টেনে দেন, তাহলে ভারত মহাসাগরে ঢোকার রাস্তায় একটা বিশাল লোহার দেওয়াল তৈরি হচ্ছে দেখতে পাবেন। এর মানে কি? এর মানে হলো চীনের কোনো সাবমেরিন বা কোনো ডেস্ট্রয়ার বা কোনো গুপ্তচর জাহাজ যদি সাউথ চায়না সি থেকে ভারত মহাসাগরে ঢুকতে চায়, তাদের এই আন্দামান আর কোকো আইল্যান্ডের মাঝখান দিয়েই কিন্তু আসতে হবে। আর এই দ্বীপ ভারতের হাতে থাকার অর্থ হলো চীনের প্রতিটি জাহাজের শব্দ, প্রতিটি সাবমেরিনের ফ্রিকোয়েন্সি এখন ভারতের মনিটরে রেকর্ড হবে। চীনের সাবমেরিন মুভমেন্ট এখন ভারতের হাতের মুঠোয়। আমি সবটা এখন প্রকাশ্যে খুলে বলবো না, কারণ ডিফেন্সের কিছু সিক্রেসি থাকে। কিন্তু যারা বুদ্ধিমান তারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে কাল যদি চীনের সাথে কোনো কনফ্লিক্ট বা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, ভারত এই কোকো আইল্যান্ড এবং আন্দামানের পয়েন্ট থেকে চীনের গোটা সাপ্লাই চেন এবং তেলের রুট কয়েক ঘন্টার মধ্যে চোখ করে বা বন্ধ করে দিতে পারে।
চীন ভারতকে ঘিরতে চেয়েছিল, আর ভারত এখন খোদ চীনের গলায় নলিটা শক্ত করে চেপে ধরেছে। আর এই পুরো অপারেশনটা হচ্ছে ইসরো স্পেস ট্র্যাকিং এর একটা নিরীহ সাইনবোর্ডের আড়ালে। এটা শুধু একটা দ্বীপের লিজ নয়, এটা চীনের এশিয়া দখল স্বপ্নের কফিনে ভারতের মারা একটা বিশাল পেরেক। এবার আসুন পেছনের গল্পে, যেটা শুনলে জিওপলিটিক্সের আসল নোংরা খেলাটা বুঝতে পারবেন আর আপনার গায়ে রীতিমতো কাঁটা দেবে। জিওপলিটিক্সের ময়দানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, এখানে চলে শুধু স্বার্থের খেলা। সালটা 2012, আমেরিকার মসনদে তখন ব্যারাক ওবামা। আমেরিকার পলিসি ছিল পিভট টু এশিয়া, অর্থাৎ এশিয়াতে নিজেদের দাদাগিরি বাড়ানো। সেই সময় আমেরিকা, যাকে আমরা দুনিয়ার অঘোষিত সুপার পাওয়ার বলি, তারা অস্ট্রেলিয়ার দরজায় কড়া নেড়েছিল। পেন্টাগন থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কোকো আইল্যান্ডটা আমাদের ভাড়ায় দাও, আমরা ওখানে আমাদের গ্লোবাল হক সার্ভিল্যান্স ড্রোন এবং নৌঘাঁটি বানাবো। অস্ট্রেলিয়া কি বলেছিল জানেন? আমেরিকার মতো মহাশক্তিধর দেশের মুখের ওপর সরাসরি না বলে দরজা বন্ধ করে দিয়েছিল। কেন? আমেরিকা তো তাদের মিত্র দেশ। তাহলে কেন এই রিজেকশন? কারণ অস্ট্রেলিয়ার ভেতরে তখন কাজ করছিল মারাত্মক চীন ভীতি। 2012 সালে অস্ট্রেলিয়ার অর্থনীতির লাইফলাইন হলো চীন। তাদের কয়লা, আয়রন এইসব তখন কিনতো বেইজিং। তাই অস্ট্রেলিয়ার নেতারা ভয় পেয়েছিল আমেরিকাকে কোকো আইল্যান্ডে জায়গা দিলে যদি ড্রাগন রেগে যায়, অর্থাৎ চীন যদি রেগে যায়, চীন যদি ট্রেড বন্ধ করে দেয়, চীন যদি আক্রমণ করে বসে। এবার একবার চোখ বন্ধ করে ভাবুন যে অস্ট্রেলিয়া আমেরিকার মতো সুপার পাওয়ারকে জায়গা দিতে ভয় পেয়ে থরথর করে কাঁপত। সেই একই অস্ট্রেলিয়া 2023 সালে ভারতীয় নেভি এবং এয়ারফোর্সকে কোকো আইল্যান্ড ব্যবহার করবার অফিসিয়াল পারমিশন দিয়ে দিল। ভারতের ডরনিয়ার এয়ারক্রাফট এবং C-130 হারকিউলিস যখন কোকো আইল্যান্ডে ল্যান্ড করলো, চীনের কর্তাদের কফি গলায় আটকে যাওয়ার জোগাড় হয়েছিল। আর 2026-এর এই চুক্তিতে তো ইসরোকে অফিসিয়ালি অ্যাক্সেস দিয়ে পুরো গেমটাই ওভার করে দিল ভারত। এর মানে কি দাঁড়ালো? আপনারা কি সমীকরণটা মেলাতে পারছেন? এর মানে হলো আজকের দিনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার কাছে আমেরিকার থেকেও বেশি ভরসাযোগ্য এবং নিরাপদ পার্টনার হয়ে দাঁড়িয়েছে ভারত। আপনাদের মনে হতে পারে কেন? ভারত কি আমেরিকার থেকেও শক্তিশালী? ভারত হয়তো শক্তিশালী নয়, কিন্তু ভারত আমেরিকার চেয়ে অনেক বেশি রেসপন্সিবল। আমেরিকা যদি কোকো আইল্যান্ডে ঘাঁটি বানাতো, সেটা হতো সরাসরি আমেরিকা বনাম চীনের একটা স্নায়ুযুদ্ধ। অস্ট্রেলিয়া হয়ে যেত সেই যুদ্ধের গ্রাউন্ড জিরো। কিন্তু ভারত এই রিজিয়নে নেট সিকিউরিটি প্রোভাইডার। ভারত কারোর প্রক্সি হয়ে যুদ্ধ লড়ে না, ভারত নিজের স্বার্থে রিজিওনাল স্টেবিলিটির জন্য কাজ করে। অস্ট্রেলিয়া বুঝে গেছে চীনকে ভারত মহাসাগরে আটকাতে গেলে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে লাভ নেই, তাকাতে হবে সাউথ ব্লক অর্থাৎ দিল্লির দিকে। এবার আসুন কোয়াডের কথায়। আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, এই 4টে দেশের গ্রুপ সারা পৃথিবী চালানোর ক্ষমতা রাখত। কিন্তু আমেরিকা কি করলো? তারা নিজেদের স্বার্থে তৈরি করলো অকাশ, আর স্কোয়াডকে কিছুটা সাইডলাইন করবার চেষ্টা করলো। আমেরিকার হিপোক্রেসিটা দেখুন। তারা কথায় কথায় ইন্দো প্যাসিফিক শব্দটা ড্রপ করে শুধু প্যাসিফিক বলা শুরু করলো। কেন বলুন তো? একদিকে চীনের রাগ কমানোর জন্য, অন্যদিকে ভারতের গুরুত্ব কমানোর জন্য। তারা বোঝাতে চাইল ইন্দো বা ভারত মহাসাগরের আর দরকার নেই। কিন্তু জাপান এবং অস্ট্রেলিয়া বোকা নয়। আমেরিকার এই ভোকাবুলারি চেঞ্জ করা সত্ত্বেও তারা কিন্তু ভারতের পাশেই দাঁড়িয়েছে শক্ত পিলারের মতো। তারা এখনো অফিসিয়াল ডকুমেন্টে ইন্দো প্যাসিফিক কনসেপ্টটাই কিন্তু বিশ্বাস করে, কারণ তারা জানে ম্যাপ থেকে ভারত মহাসাগরকে মুছে ফেলা যায় না, আর ভারত মহাসাগরে দাদাগিরি করতে গেলে ভারতের হাত ধরে থাকতেই হবে। প্যাসিফিক হয়তো আমেরিকার হতে পারে, কিন্তু ইন্দো যে কারো বাপের সম্পত্তি নয়, সেটা ভারত আর কোকো আইল্যান্ড চুক্তির মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত। এটা শুধু বিদেশ নীতির জন্য নয়, এটা ডিপ্লোম্যাটিক স্ট্রাইকও। যুদ্ধ যখন হয় তখন শুধু বন্দুক আর মিসাইল দিয়ে জেতা যায় না, যুদ্ধ জেতা যায় লজিস্টিক সাপ্লাই দিয়ে। ধরুন কাল চীনের সাথে সমুদ্রে সংঘাত হলো, আমাদের নেভির জাহাজ বা এয়ারফোর্সের ফাইটার জেটগুলোকে রিফুয়েলিং বা মেরামতির জন্য হাজার হাজার কিলোমিটার দূরে ভারতে গিয়ে ফিরে আসতে আর হবে না। কোকো আইল্যান্ড হবে আমাদের ব্যাক অ্যান্ড সাপোর্ট। আমাদের নেভাল অ্যাসেটগুলো রিফুয়েলিং, মেনটেনেন্স আর সাপ্লাই চেনকে 100% সিকিউর করবে এই দ্বীপ। ভারতের সামরিক উপস্থিতির এই এক্সপ্যানশন চীনের ঘাড়ের কাছে কিন্তু নিঃশ্বাস ফেলবার মতো। কোকো আইল্যান্ডের ধাক্কা সামলাতে না সামলাতেই আরেকটা মাস্টার স্ট্রোক। জিওপলিটিক্সের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় চুক্তি অস্ট্রেলিয়ার সাথে ভারতের ইউরেনিয়াম ডিল। আপনারা হয়তো ভাবছেন ইউরেনিয়াম দিয়ে আপনার কি লাভ? আমার তো পকেটে টাকা দরকার। দাঁড়ান, খেলাটা এখানে। এই ইউরেনিয়ামই আপনার আগামী প্রজন্মকে পাল্টে দিতে পারে। 2047 সালে ভারত যখন বিকশিত ভারত বা ডেভেলপড ইন্ডিয়া হবে, তখন আমাদের টার্গেট হলো 100 গিগাওয়াট বিদ্যুৎ।
শুধু নিউক্লিয়ার এনার্জি থেকে তৈরি করা। অস্ট্রেলিয়া হলো পৃথিবীর এমন একটা দেশ যাদের কাছে প্রভূত ইউরেনিয়ামের সবথেকে বড় রিজার্ভ রয়েছে, আর তাদের থেকেই আমরা এবার সরাসরি ইউরেনিয়াম পাচ্ছি। আপনারা যারা মাসে মাসে 500 বা 1000 টাকা ভাতা বা ফ্রি বীজ নিয়ে খুব খুশি হয়ে যান, তারা কি একবারও তলিয়ে ভেবেছেন যে এর ভবিষ্যৎটা কি? একবারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঠিকমতো সেট আপ হয়ে গেলে কয়লা আমদানির দরকার হবে না। আপনার বাড়িতে যে ইলেকট্রিক বিল মাসে 3000 টাকা আসে, সেটা 1000 টাকায় নেমে আসবে, অর্থাৎ মাসে 2000 টাকা বাঁচবে। এই হার্ড ক্যাশ 1000 টাকা পাওয়ার থেকে বড় লাভ নয় কি? সোলার প্যানেলে হয়তো দিনের বেলায় কাজ হবে, কিন্তু ইন্ডাস্ট্রির বিশাল চাকা ঘোরাতে, রাতের বেলায় সারা দেশকে আলোকিত করতে হাই এনার্জি নিউক্লিয়ার পাওয়ারের কোনো বিকল্প নেই। আর সেই জন্যই এই ইউরেনিয়াম ডিল ভারতের অর্থনীতির ব্যাকবোন হতে চলেছে। এবার আসল চমকটা শুনুন। আপনাদের মনে হতেই পারে, এতই যদি দরকার ছিল তাহলে এতদিন ভারত এই ডিল কেন করেনি? কেন এতদিন কেউ ইউরেনিয়াম দেয়নি? এর উত্তর হলো এনপিটি, অর্থাৎ নন পলিফারেশন ট্রিটি। পৃথিবীর 5টা দাদাগিরি করা দেশ আছে, আমেরিকা, রাশিয়া, চীন, ইউকে এবং ফ্রান্স। এরা একটা চুক্তি বানিয়েছিল যার নাম হলো এনপিটি। এই চুক্তির নিয়ম কি? নিয়ম হলো, আমাদের 5 জনের কাছেই নিউক্লিয়ার বোমা থাকবে, পৃথিবীর আর কেউ এটা বানাতে পারবে না। সবাইকে সই করতে হবে যে তোমরা কোনোদিনও পারমাণবিক অস্ত্র বানাবে না। পৃথিবীর 191টা দেশ ভয় পেয়ে বা চাপে পড়ে ভেড়ার পালের মতো এই চুক্তিতে সই করে দেয়। কিন্তু ভারত স্পষ্ট মুখের উপর বলে দিয়েছিল, মানি না তোমাদের দাদাগিরি। ভারতের সোজা কথা, হয় পৃথিবীর সবার কাছ থেকে ইউরেনিয়াম অস্ত্র কেড়ে নাও, আর না হলে আমরাও সই করব না। ওই 5 জন হরিদাস পাল ছড়ি ঘোরাবে আর আমরা চুপ করে শুনবো, সেটা কিন্তু হবে না। ভারত, পাকিস্তান, ইসরায়েলের মতো মাত্র 5টা দেশ এতে কিন্তু সই করেনি। আর এই সই করেনি বলেই গত 75 বছর ধরে কানাডা বা অস্ট্রেলিয়া কেউই আমাদের ইউরেনিয়াম দেয়নি। তারা বলতো, আগে সই করো যে তুমি বোমা বানাবে না, তবে ইউরেনিয়াম দেবো। ভারত বলেছিল, ইচ্ছা হলে বানাবো ভাই, আমেরিকা বানালে আমরা কেন বানাবো না? আর আজকের ভারতের ডিপ্লোম্যাসির লেভেলটা দেখুন। 3 মাসের মধ্যে কানাডা এবং অস্ট্রেলিয়া দুটো দেশই ভারতের শর্তে রাজি হয়ে ইউরেনিয়াম দিতে বাধ্য হলো, সেটাও এনপিটিতে ভারতের কোনো সই ছাড়াই। এটা হলো নিউ ইন্ডিয়া, যারা শুধু চোখ রাঙানি সহ্য করে না, চোখে চোখ রেখে কথাও বলে। বন্ধুরা, এই চুক্তি শুধু কাগজের কয়েকটা সই নয়, এগুলো হলো বিশ্বমঞ্চে ভারতের দেওয়া বা বদলে দেওয়া ইমেজের প্রমাণ। একদিকে কোকো আইল্যান্ডের মাধ্যমে ভারত মহাসাগরে চীনের একাধিপত্যের কফিনে শেষ পেরেক, অন্যদিকে ইউরেনিয়াম ডিলের মাধ্যমে দেশের ভেতরে এনার্জি রেভলিউশন। আমাদের দেশের অনেক সমস্যা থাকতে পারে, সিস্টেমের অনেক গলদ নিয়ে আমরা সমালোচনা করব, কিন্তু যখন আন্তর্জাতিক স্তরে ভারত এমন ফাটাফাটি কিছু করে, তখন সেটা নিয়ে গর্ব করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। আজকের এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক নিয়ে আপনার কি মত? ভারত কি সত্যি আগামী দিনে সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে বিশ্ব শাসন করতে পারবে, নাকি চীনের গুপ্তচালের কাছে এখনো আমাদের অনেক কিছু শেখার আছে? নিচের কমেন্ট বক্সে ঝড় তুলুন, আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর যারা ভাবে ভারত বিশ্বের দরবারে কিছুই করছে না, তাদের মুখের ওপরেই ভিডিওটা শেয়ার করে ছুঁড়ে মারুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ জিওপলিটিক্সের এরকমই ধারালো এবং পারফেক্ট অ্যানালাইসিস আপনি শুধু এখানেই পাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।